তো আমি ঘরে এসে বিভিন্ন জিনিসে চেষ্টা করতাম যে ঢাক বাজানোর, তো সেখান থেকে একটা রিদিম সেন্স তৈরি হওয়া এবং তারপরে বিভিন্ন গান শোনা এবং শুনতে শুনতে একটা আগ্রহ তৈরি হয়েছে। গান বাজনা এটা এমন ভাবে ছিল যে ওটা অক্সিজেনের মতো ছিল, যে ওটা ছাড়া যে কিছু হয় এটাই বুঝতাম না আর কি। ঠিক ঠিক। হার্ডলি আমার তখন 3 বছর বয়স। আমার মনে আছে আমার বাবা আমাকে ঘুম পাড়াতেন গান গেয়ে। কি গান গেয়ে ঘুম পাড়াতেন সেটাও আমার মনে আছে। সেটা আমার বাবার কাছে খুব আশ্চর্য যে অত ছোটবেলার কথা কি করে তোর ওই সময়টা মনে রাখার কথা নয়। আমি গানের তরফে মানে গানের দিকে ইনক্লাইন্ড হওয়ার থেকেও বেশি যেটা হলো গান কোথাও একটা গিয়ে আমাকে টানলো আর কি। গানটা প্রচণ্ড ভালো লাগতো, কিন্তু এটা কখনোই ভাবিনি যে আমি গানটা প্রফেশন হিসাবে নেব। ব্যাকআপ ছাড়া মিউজিক করতে আসা উচিত না। উনি একজন লিড করছে ওই পুরো টিমটাকে, আমাকে ওটা খুব লিড মানে অ্যাট্রাক্ট করতো জিনিসটা। গিটারটা বাড়িতে অ্যাকচুয়ালি পড়ে নষ্ট হয় আমার প্রথম গিটারটা। মানে 2010 থেকে হঠাৎ করে কিছু প্রোডাকশন হাউসরা এসে একটা ট্রেন্ড চালু করে দিল যে গান বাজানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিতে হবে চ্যানেলকে। নতুন গান পিয়নের নতুন ছেলেমেয়েরা যারা গান লিখতে শুরু করছে, ওয়েস্ট বেঙ্গলের বহু ছেলে মেয়ে আছে, তাদের গান পিয়নের হাত ধরেই উঠে আসে মানুষের গানে গানে পৌঁছে, সেটা আমি এই চেনা দুটো চোখ, চেনা হাজার বছর, নেই কোনো তো বারণ, রাখা হাতে হাতে যেভাবে দিন কেটেছে জানা পালায় মন মিশেছে মনে, দুজোড়া ঠোঁট উল্টে রাতের মেলার ঘুম কেড়েছে কমে, কাছে আমাকে এভাবে বেঁধে নিও তোমাকে। তুমি যদি ছোটবেলা থেকে বলো। ছোটবেলা থেকে বলতে গেলে আমাদের বাড়িতে গান বাজনা শোনার চল ছিল। আমার জ্যাঠা তবলা বাজাতেন, আর সেই সঙ্গে আমার বাবাও গান করতেন, খুবই কম। তো সেখান থেকে বাড়িতে গান শোনা। তারপরে দুর্গাপুজোর সময় আমাদের ওখানে যারা ঢাকি আসতেন, তো তুমি তো মহেশতলা ছিলে। হ্যাঁ, মহেশতলা। তুমি বর্ন এন্ড ব্রট আপ মহেশতলা। আচ্ছা। তো আমাদের বাড়ির কাছে যে ক্লাবটা আছে, ক্লাবের নাম হচ্ছে কুমোরপাড়া সার্বজনীন। তো ওখানে দুর্গাপুজোর সময় যে ঢাকি কাকুরা আসতেন, তো ওনারা ঢাক বাজাতেন, ওটা দেখে আমার খুব ভালো লাগতো। তো আমি ঘরে এসে বিভিন্ন জিনিসে চেষ্টা করতাম যে ঢাক বাজানোর, তো সেখান থেকে একটা রিদিম সেন্স তৈরি হওয়া এবং তারপরে বিভিন্ন গান শোনা এবং শুনতে শুনতে একটা আগ্রহ তৈরি হয়েছে। মানে ক্যাকটাসের প্রথম অ্যালবাম যখন বেরোয়, যে অ্যালবামের গান ছিল হলুদ পাখি, সেই অ্যালবামটির গান আমার মামা আমাকে শুনিয়েছে তারও 2 বছর আগে, মানে 2001 সালে। আচ্ছা। 2001 সালে আমার মামা এই গানটা কোথাও থেকে একটা বন্ধুর থেকে শুনে এসে আমাদের বাড়ির সবাইকে, মানে মামার বাড়ি গেছি আমি, সেখানে শুনিয়েছিল। এবং ওই আমার প্রথম বাংলা ব্যান্ড কি জিনিস বা বাংলা ব্যান্ডের গান কেমন হয় ওইটা আমার শোনা, এবং ওই শোনাটা থেকে ওই সময়তেই একটা ভালো লাগা তৈরি হয়েছিল। এবং তারপরে 2003-এ আমার ওই রেডিও পাওয়া, এবং তারপর থেকে সারাটা দিন মানে যত ব্যান্ড আছে, মানে একটা ফসিল, চন্দ্রবিন্দু, ভূমি, অভিলাষা, লক্ষ্মী ছাড়া, তখন প্রচুর মানে সারাক্ষণ ধরে গান হচ্ছে আর কি, ফসিলস। তখন আমি গিয়ে ওই রেডিওতেই শুনেছিলাম ভেবে দেখেছো কি তারা তারা প্রশ্ন দেবে। অ্যাকচুয়ালি এটা যেটা বললে প্রিয়ঙ্করদা, যে বাড়ির যে আবহ, যে মিউজিকের যে আবহ, গান বাজনার আবহ, এটা এমন ভাবে ছিল যে ওটা অক্সিজেনের মতো ছিল, যে ওটা ছাড়া যে কিছু হয় এটাই বুঝতাম না আর কি। ঠিক ঠিক। ছোটবেলা থেকেই আমি দেখে আসছি আমার মা গান করছেন, গান শেখাচ্ছেন, গান শোনার একটা পরিবেশ, যেটা খুব প্রয়োজনীয় একটা ব্যাপার। তো সেই জায়গাটা বরাবরই ছিল, সেই পরিবেশটা যেহেতু ছোট থেকেই আমি পেয়েছি, সেই জন্য আলাদা করে ভালোবাসা বা ভালো লাগা ওরকম করে কেউ চাপিয়ে দেওয়া আর কি যাকে বলে, সেটা কোনোদিনই হয়নি। হার্ডলি আমার তখন 3 বছর বয়স। আমার মনে আছে আমার বাবা আমাকে ঘুম পাড়াতেন গান গেয়ে। কি গান গেয়ে ঘুম পাড়াতেন সেটাও আমার মনে আছে। সেটা আমার বাবার কাছে খুব আশ্চর্য যে অত ছোটবেলার কথা কি করে তোর ওই সময়টা মনে রাখার কথা নয়। গানটা না খুব ছোটবেলা থেকে আমার শুরু, মানে গুনগুন করে গান যাকে বলে সেটা
বলা যায় যে 3 বছর বয়স থেকে আমি মোটামুটি গান হ্যাঁ গুনগুন অন্তত করি। সেই জায়গা থেকে একদম শুরুতে হাতে খড়িটা বাবার কাছেই, যার জন্য বাবাই শিখিয়েছে, মানে হারমোনিয়ামে হাত দেওয়াটা বাবার কাছে। প্রথম শিক্ষাগুরু হচ্ছে বাবা। বাবা এখনো এখনো হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে গান বাজনা ছোটোবেলা থেকেই ভালোবাসতাম, কিন্তু সেভাবে ওই প্রথাগত শিক্ষাটা হয়নি, সেটা পরিস্থিতির কারণেই। তো এবং আমি নিজেও কোনোদিন ভাবতে পারিনি যে আমি মানে গান বাজনার প্রফেশনে চলে আসবো, এটা একেবারেই ঠিক ছিল না। তো যখন ওই যেটা বললাম আমি আগেই, যে ছোটোবেলায় যখন গান শুনতাম সেগুলো আমাকে খুব ভেতর থেকে নাড়া দিত এবং ভালো ভালো লাগতো আমার। এবং পাড়ার মধ্যেও আমি এরকম গান গেয়ে গেয়ে বেড়াতাম আর কি, হয় না, পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, গুনগুন করতে করতে যাচ্ছি, পাড়ার কোনো কাকু বা কাকিমা বলে উঠলেন যে এই গানটা কিন্তু তুই খুব ভালো গাস, এটা নিয়ে ভাবতে পারিস। বা এমনটা হয়েছে যে মানে আমি তো বেসিক্যালি একজন গ্রামের ছেলে, তো স্নান করতে গেছি, গাছে উঠেছি, ওখান থেকে ঝাঁপ দিয়ে হয়তো একটা ডুব স্নান দেবো আর কি, তো গাছে বসে বসে গান গাইছি, এরকম স্মৃতি রয়েছে আমার বাড়ির আশেপাশে, সবাই সেভাবেই জানে ব্যাপারটা। গানটা প্রচণ্ড ভালো লাগতো, কিন্তু এটা কখনোই ভাবিনি যে আমি গানটা প্রফেশন হিসেবে নেব। প্রথমে আমার বাবা এবং দিদা দুজনে মিলে, আমার যখন 5 বছর বয়স তখন আমাকে গান শেখানো শুরু করে। এবার যেটা হতো মানে তখন আর কি ইচ্ছে হতো যত ওই হিন্দি গানে একটু গান গাইবো আর নাচবো, এরকম একটা মনোভাব ছিল, কিন্তু বাবা আর দিদা আমাকে জোর করে ওই ক্লাসিক্যাল যত মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল আর কি সেটাই শেখাতো। তো সেটা তখন খানিকটা জোর করেই বলতে পারো। তারপর আস্তে আস্তে যেটা হলো, একটা পয়েন্ট অফ টাইমের পর, মানে সেটা আমি আমাদের কথাবার্তায় আরও বলবো, আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তারপর আমি গানের তরফে মানে গানের দিকে ইনক্লাইন্ড হওয়ার থেকেও বেশি যেটা হলো, গান কোথাও একটা গিয়ে আমাকে টানলো আর কি। ঠিক ওই ভয়েস চেঞ্জ যে সময়টা হয় আমাদের ছেলেদের, ওই সময়টার সময় আমার মনে হয়েছে যে 8-9 এরকম সময় না, আরেকটু আগে আমার ভয়েস চেঞ্জ আরেকটু আগে হয়েছে, মানে 7 হ্যাঁ 6-7 ওরকম সময় থেকেই আস্তে আস্তে শুরু হচ্ছে। তো সেই সময় থেকে আমার মনে হয়েছে যে আর অন্য কিছু তো করছি, পড়াশোনা তো করছি, বাট গানটা একটা আলাদা ইন্টারেস্ট। কারণ তখন কি হয়, মানে আমার মনে হয় ওই সময়টা খুব কোয়ালিটি টাইম আমার জন্য। মোস্ট অফ দ্য মিউজিশিয়ানস ওই সময় না মিউজিকটাকে ছেড়ে দেয়, কারণ তারা পড়াশোনার একটা চাপ, সবচেয়ে বড় কথা যারা মানে কিছুটা হলেও ডেডিকেটেডলি মিউজিক করে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কাইন্ড অফ, মানে ওই গলাটা সাথ দেয় না, ঠিক আছে। তখন আমি না বিভিন্ন ইনস্ট্রুমেন্ট শেখা শুরু করি, পিয়ানোর প্রতি একটা ভালোবাসা জন্মায়, গিটার তখন থেকে শেখা শুরু করি, ঠিক আছে। আর তখন থেকে শুনতাম হচ্ছে, প্রথম আমার শোনা হচ্ছে ইংলিশ এবং বাংলা ব্যান্ড। তোমার পারকাশনে কিভাবে প্রবেশ? তুমি তো গানও করতে পারতে। অ্যাকচুয়ালি পারকাশনের প্রবেশটা আমি বলতে গেলে মানে আমার বাড়িতে আমার বাবা মা কেউ গানে ছিল না, বাট আমার পিসির একটা গানের স্কুল ছিল। তা আমি যখন ছোটোবেলায় আমার মানে 2.5-3 বছর বয়স, তখন মা নিয়ে যেত বা আমি দিদি নিয়ে যেত ওখানে। আমি কি ওখানে খুব মানে ওরা গান করছে সেটাতে, মানে একটা গ্রুপ গান করছে, ওই গ্রুপে যাব না, কি একজন তবলা বাজাচ্ছে ওখানে, আমাকে ওইটা সোলো পারফরম্যান্স, হ্যাঁ উনি একজন লিড করছে ওই পুরো টিমটাকে, আমাকে ওটা খুব লিড মানে অ্যাট্রাক্ট করতো জিনিসটা, যে একজন উনি, আর ওই পুরো জিনিসটা আলাদা, পুরো জনরা থেকে আলাদা ওই জিনিসটা। সিমিলারলি যখন আমরা দেখি দুর্গাপুজোর সময় ঢাক বাজে, ওই ঢাকের একটা আলাদা এসেন্স হয়, কিন্তু আমরা সবাই একদম দুর্গাপুজোর ঢাক ছাড়া হয় না, ঢাকির দিকে তাকিয়ে থাকা, কিভাবে তালে তালে বাজাচ্ছে। মানে এখনো মা আমার দুর্গাপুজোর সময় বলে যে ছোটবেলায় যখন তোকে আমি প্যান্ডেলে এনে ছেড়ে দিতাম, তুই মানে পিছনে হাত দিয়ে গিয়ে ঢাকের দিকে তাকিয়ে থাকতিস যে ওটা। তো আমার ওই একটা কিউরিওসিটি ছিল যে এই রিদমটা একটা আলাদা জিনিস একটা পুরোটাই। তো ওখান থেকে আস্তে আস্তে শুরু করা, তখন পিসি বললো যে ওকে গানে দিস না, ওকে পারকাশনে দে, এরকম তবলাতে দে। তো ওইখান থেকে শুরু করা। গিটারটা কবে কোলে তুলে নিলি, কিভাবে তোর প্রথম গিটার কেনার গল্পটা? এটাও বাবা মানে বাবার খুব স্বপ্ন ছিল যে মেয়ে আমার গিটার বাজিয়ে গান গাইবে। এটা তখন আমি গিটারের গও জানতাম না বা কোনো ধারণাও ছিল না, ভাবতেও পারিনি গিটার বাজাবো বা এরকম কিছু। তো বাবা এসব উল্টোপাল্টা জিনিসপত্র ভেবেছে, মানে আমার মার কথায় সকল উল্টোপাল্টা জিনিস। তো বাবা সবসময় বলতো যে না, মেয়ে আমার গিটার বাজিয়ে গান গাইবে, কিন্তু সেইটা মানে এইচএস অবধি সাহস হয়নি করার, সময়ও ছিল না। এইচএসের পর একটা বেশ গ্যাপ থাকে, তো সেই সময় তো কিছু একটা এঙ্গেজমেন্ট দরকার। তো তখন আমাকে বললো যে গিটারে ভর্তি হতে।
এবং প্রথম যে গিটার কেনা সেটাও আমার নিজের পয়সা দিয়ে। এখানে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম বলে একটা স্কলারশিপ দেয়, সেই স্কলারশিপটা আমি পেয়েছি। তারপর সর্বভারতীয় সঙ্গীত পরিষদ সেটার একটা স্কলারশিপ হয়, সেই স্কলারশিপ পেয়েছি। সেই টাকাগুলো জমিয়ে প্রথম গিটার আমার 3400 টাকা মতন নিয়েছিল। একটা সরু, তখন আবার গিটারের মানে গিটারটা কতটা প্রয়োজনীয় বা কোনটা দরকার সেটা না, লাল রঙের আমার গিটার লাগবে, একটা ডিজাইন করা লাল গিটার। তো সেই একটা গিটার নেওয়া হয় এবং সেটা আমার প্রথম গিটার, যার কাছে আমার হাতে খড়ি, সেটা হচ্ছে হারু জেঠু, সবাই চেনে। হ্যাঁ, তো প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। তো হারু জেঠুর কাছে প্রথম আমার হাতে খড়ি, কিন্তু সেটা আমি বেশি দিন না কন্টিনিউ করতে পারিনি মানে এই কলেজের চাপটা আমি ঠিক প্রথম মানে অ্যাডজাস্ট করে উঠতে পারিনি। একটা দুম করে একটা সাগরে পড়ে যাওয়া তো, এবং এতটা দূরে কলেজ, মানে নৈহাটি থেকে ব্রেবন তো আর কি ডেলি প্যাসেঞ্জারই করলেও ব্যাপারটা তো খুব একটা ছোট যাতায়াত না, বিশাল সময় লাগা। আমি ম্যানেজ করতে পারিনি এবং আমি ছেড়ে দিই। এবং গিটারটা বাড়িতে অ্যাকচুয়ালি পড়ে নষ্ট হয়, আমার প্রথম গিটারটা। তোমার গান লেখা এবং সুর দেওয়ার মোটিভেশনটা কোত্থেকে এলো, এটা যদি বল। এইটা হচ্ছে যে মানে আমি যখন প্রথম গান বানাতে শুরু করি তখন আমি গান বানাতে বসছি ভেবে গান বানাচ্ছি এরকমটা নয় আসলে। ব্যাপারটা হচ্ছে যে মানে আমার বাবা একজন সাহিত্যিক, তো স্বাভাবিকভাবেই আমার বাড়িতে পড়াশোনার একটা চর্চাতে ছিল এবং সাহিত্য পড়ার একটা চর্চা ছিল। ছোটবেলায় আমি স্বাভাবিকভাবেই প্রচুর গান শুনে বড় হয়েছি, তার সঙ্গে সঙ্গে প্রচুর সাহিত্য পড়ে বড় হয়েছি। তো লেখার একটা চর্চা বা অভ্যেস ছিলই আমার মধ্যে একদম ছোট্ট থেকে। ছোটবেলায় আনন্দ মেলাতে অনেক কম্পিটিশন হতো, ছোট ছোট। হ্যাঁ বাবা, এটা তুমি আমাকে ফিরিয়ে নিয়ে গেলে সেই। হ্যাঁ, তো আমার বেশ 5-6 বার আমার এরকম লেখা বেরিয়েছে আনন্দ মেলা। ছোটদের পাতা বলে একটা পাতা, ছোটদের পাতা, আমারও লেখা বেরিয়েছে, আমার মনে আছে। দারুণ। তো সেই থেকে লেখার চর্চাটা সেই থেকেই। পরে মোটামুটি আমি যখন 8-9-এ পড়ি তখন দেখলাম যে একটা মানে লেখা, আমারই লেখা, সেটা বেশ যখন পড়তে পড়তে মনে হলো যে এরকম সুর হলে তো এটা শুনতে ভালো লাগে। সেই থেকেই আমার সুর করা আর কি শুরু। গান তখনও হয়তো কমপ্লিট গান বানাতে পারিনি, কমপ্লিট গান হয়তো বানিয়েছি 12 আর এই ফার্স্ট ইয়ারের ওই জায়গাটায় হয়তো মাঝামাঝি ওই সময়টা কমপ্লিট গান বানাতে পেরেছি। একটা মুখরা থাকবে, অন্তরা থাকবে, সঞ্চারী, এরকম করে ফরম্যাটে বানাতে পেরেছি। তার আগেতে ছোট করে এরকম একটা 4 লাইন সুর করলাম, একটা বই রইল, এরকম অনেক অজস্র রয়েছে। অনেক গান সুর ভুলেও গেছি, মনেও নেই, হয়তো বাজারে মনে পড়বে। আমরা যখন একটা ব্যান্ড ফর্ম করেছি, সবাই আমরা জানি যে ব্যান্ড একটা তৈরি হয় নিজেদের কথা বলার জন্য। ঠিক ঠিক। ব্যান্ড মিউজিক যারা করতে আসে এরকম নয় যে শুধু গান ভালো লাগে একটা গান কপি করে তুলে নিয়ে সেটা পারফর্ম করে দিলাম, সেটার অর্থ ব্যান্ড নয় আমার কাছে অন্তত। আমি ভুলও হতে পারি। না ব্যান্ডের মানে হ্যাঁ, ব্যান্ড তো আর সব সময় যে অন্যের গান গায় তা নয়। ব্যান্ডের প্রথম শুরুটাই বা যেটা টার্গেট থাকে হচ্ছে নতুন কিছু তৈরি করা, নিজেদের কথা বলা, যে কথাগুলো আমরা হয়তো বলে উঠতে পারি না নিজেদের জীবনে সবাইকে। হতে পারে সেটা কোনো প্রতিবাদ, হতে পারে সেটা কোনো ভালোবাসার কথা, হতে পারে সেটা কোনো দুঃখ, হতে পারে সেটা সমাজের কোনো কথা। তো যাই হোক, সেগুলো বলতে হয়তো আমরাও চাইতাম কোথাও যখন আস্তে আস্তে বড় হচ্ছে এগুলো আমরা বুঝতে পেরেছি যে আমরাও কিছু বলতে চাইছি, সেই কারণেই হয়তো ভগবান আমাদেরকে এই পথেই আনছে। মানে নিজের ভাষা বা ভাবনা ব্যক্ত করার আমার মনে হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে পেন্টিং এর থেকে সহজ হচ্ছে কলম। আচ্ছা, তা তুমি কলমও ধরো কি? হ্যাঁ, কলমটা মানে চলে এসছে আর কি, মানে ওটা মানে হয়ে গেছে, মানে লিখবো ভেবে লিখিনি। আচ্ছা, লিখে ফেলেছি। তুমি তো পশ্চিমবাংলায় থেকে গান বাজনা করছো, তো তুমি একজন প্রফেশনাল সিঙ্গার। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের অন্যান্য স্টেটে যে সুযোগ সুবিধায় আছে বা বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন, ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, তোমার পশ্চিমবাংলায় তুমি সেটা পাচ্ছ? এটা আসলে অনেকগুলো দিক আছে, অনলাইনের কিছু বলা খুব মুশকিল। ঠিক, মানে বাংলায় থেকে স্বাধীন গান বাজনা করে ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার সংগীতার হয়ে পেট চালানো একটু মুশকিল, সার্ভাইভ করা একটু মুশকিল, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আমার দিক থেকে যদি দেখি, আমি শুধুমাত্র গান বাজনা করে সার্ভাইভ করতে পারছি তেমনটা নয়, শেখাতে হচ্ছে, যে কারণে আমাকে একটা একাডেমি করতে হয়েছে, সেটা আমার একটা ভালো আর্নিং সোর্স, এখান থেকে আমি বেশ ভালো রেভিনিউ জেনারেট করতে পারি। আমার যেটা মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে মানে বাংলাতে ছবির গানটাই একমাত্র গান হয়ে ওঠে মানুষের কাছে। আমার জায়গা থেকে যেটা মনে হয়, বা সত্যি বলতে একটা পাশে কিছু থাকা উচিত, কিন্তু ঘটনাচক্রে সেটা আমার নেই।
আছে, সেটা খুব সামান্য কিছু, ঠিক আছে? মানে যেমন আমি গান বাজনা যেরকম করি, পাবলিক ইভেন্ট থেকে আমার শোজ থেকে যেরকম আর্নিংটা আমার হয়, প্লাস প্রাইভেট শোজ থেকেও হয়। এবং যখন আমি বুঝলাম যে এটাই যথাযথ হচ্ছে না, তখন আমি মিউজিক প্রোডাকশানের দিকে গেলাম। আমি এবং আমার আরেক বন্ধু আছে, সেও গান বাজনা করে, ওর নাম রাকেশ। তো আমরা দুজন মিলে প্রোডাকশানেরও কাজ করি, বিভিন্ন গান বানিয়ে দেওয়া বা হতে পারে বিভিন্ন শর্ট ফিল্ম বা এইগুলোর বিজিএম করা, ফলির কাজ করা বা এই ধরনের ব্যাপারগুলোতে আমরা আছি, মানে যেখান থেকে আমার আর একটা সোর্স অফ ইনকাম ছোটো ছোটো করে আসতে থাকে। এছাড়াও মানে সম্পূর্ণ প্রফেশনালের বাইরে গিয়েও আমি কিছু কর্পোরেট ভিডিওস বা এই ধরনের, আমি ভিডিওর উপরেও কাজ করি। মানে আমার এডিটিং বা এই ধরনের জিনিসপত্রগুলো খুব পছন্দের, মানে এটা আমি ভালোবেসে করি। তারপর ভাবলাম ভালোবেসে করছি যখন, যেখান থেকে পয়সা আসবে সেটাও ইউজ করা যায় বলে সেটাতে আমি সেইগুলোও করি। তো সেটা থেকে আমার মোটামুটি সাপোর্ট হয়ে যায়। এছাড়া আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে বলে সেই জায়গাটা এখনও স্মুথলি এগোচ্ছে। এবারে আমি মনে করি যে অবশ্যই একটা যদি পাশে রাখা সম্ভব হয়, চাইলে সবই সম্ভব, রাখা উচিত, কারণ ওটা ব্যাকআপ দিয়ে দেয়। এইখানে ইন্ডিয়ায় বা কলকাতায় যে মিউজিকের যে মানে সিনারিটা সে জানে বা দেখে এসছে বা দেখছে, সে চায়নি যে আমি এটার মধ্যে জেনে শুনে তার সন্তানকে এটার মধ্যে ধাক্কা দিয়ে দেবো। তো সেই জায়গা থেকে মা খুব আর কি বলেছিল যে না এটা করিস না, চাকরি করতে হবে, চাকরি করে আশেপাশে যদি সময় পাস তুই গানটাকে চালা। কিন্তু আমি গানটাকে প্রফেশন, প্যাশন সব কিছু একটা রাখতে চেয়েছিলাম। তো তখন তো এতটা বুঝিনি, তখন একটা রক্ত গরম একটা সিদ্ধান্ত এরকম হুজুগের বসে নিয়ে নেওয়া। কিন্তু এখন যখন মিউজিকের মধ্যে পুরো ঢুকে গিয়ে এখন চেষ্টা করছি এটা থেকে মানে স্ট্রাগল করে বা এটার থেকে বেরিয়ে আসা বা কিছু একটা করা, এই সিচুয়েশানে দাঁড়িয়ে একটা ইনকামের একটা সাপোর্ট ছাড়া, মানে ফিনান্সিয়াল কোনো ব্যাকআপ ছাড়া মিউজিক করতে আসা উচিত না। তোমাদের এই যে গান বাজনার জগতে বা মিউজিকের জগতে রিজেকশন এসছে, এবং যদি এসে থাকে তখন কি মন সত্যি তোমাদের ভেঙে গিয়েছে, বা সেখান থেকে তোমরা কিভাবে ফিরে এসেছো? সো মানে রিজেকশন এই গান বাজনার ইন্ডাস্ট্রিতে আসতে হলে তোমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে, রিজেকশন থাকবেই। মানে এটার কোনো ইয়ে নেই যে সবাই আসবে, গান বাজলাম, কালকে এই স্টেজ পেয়ে গেলাম, পরশুদিন এই শো হয়ে গেল, তরশুদিন বম্বেতে চান্স পেয়ে গেলাম, তারপরের দিন বিদেশ চলে গেলাম। এটা একদমই না, পুরো না। মানে আমি এরকম বহুবার হয়েছে যে শোতে গেছি, না হবে না ভাই, হচ্ছে না, বা তোমাকে জানাবো, বা এরকম বহু অডিশন। মানে এরকম হয়েছে, আমি বলছি, ধরো তোমার শো ফিক্সড, 1 মাস ধরে তোমার শো ফিক্সড, অন দ্য ডে, মানে যেদিনকে হবে তার আগের দিন তোমাকে ফোন করে বললো ভাই শোটার হচ্ছে না। তো তুমি জানলে শো হচ্ছে না, কিন্তু তারপরে তুমি দেখলে শোটা হয়েছিল কিন্তু অন্য কেউ করেছে। এটা হয়েছে, বহুবার হয়েছে আমার সাথে। আর এটার এক্সপ্লেনেশন যখন আমি চেয়েছিলাম, অবভিয়াসলি এক্সপ্লেনেশন তো চেয়েছিলাম যখন, তখন বলেছিল যে আইদার একটা রেমুনারেশন ইস্যু, সেটা তো আলাদা কথা, ঠিক আছে, বাট সবাই বলেছিল যে দে আর মোর এফেক্টিভ। মানে এরকমও দিন গেছে আমরা গেছি, বাজিয়েছি, প্রোগ্রাম ভালো হয়েছে, দুটো ওয়েফার হাতে ধরেই বাড়ি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ এরকম হয়েছে আমাদের, মানে আমি বলছি। মানে তোমাদের পারিশ্রমিক দেয় না, জানাচ্ছি তোমাদের, সেই জানাচ্ছিটা এখনো জানাচ্ছি, বাট ওই জানাচ্ছিটা বলেছিল বলেই জানতে পেরেছি আমরা। সেটা যদি না জানাতো আজকে জানতে পারতাম না। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে একটা সময় ব্যান্ডে মাতারাম হতো, একটা সময় মানে তোমাদের সময় বা আমরা তখন সকলেই একটা ব্যান্ড খুলতে চাইতো, আজকের দিনে কি সেটা একটু কমে যাচ্ছে? ব্যান্ডের যে মানে দলবদ্ধভাবে তুমি যেটা বললে, ছোটবেলা থেকে খুনসুটি, মারামারি, হ্যাঁ, হাত থাকতে মুখে কেন, এই জায়গা থেকে একসাথে থেকে, একসাথে পড়ে, একসাথে ঘুরে, একটা দল বানিয়ে একসাথে পথ চলা, এবং সেটা অনেক বয়স অবধি ধরে রাখা, এটা কি কমে যাচ্ছে? আসলে একটা খুব বড় ব্যাপার হচ্ছে সিনটা খুব আলাদা। আমরা যখন প্রথম অ্যালবাম বার করা শুরু করি, আস্তে আস্তে তখন কি ছিল, একটা টেলিভিশন, প্রথমে রেডিওর এবং পরবর্তীকালে টেলিভিশন চ্যানেল সাপোর্ট ছিল। একটা গান বেরোনো মানে, অ্যালবাম বেরোনো মানে সেখান থেকে একটা গান ডেফিনেটলি রেডিও চালাবে, সেই থ্রুতে মানুষে জানবে।
মিউজিক ভিডিও বার করা মানে সেই সময় সঙ্গীত বাংলা ডেফিনেটলি চালাবে। তারপর তারা টিভির মতো চ্যানেলরা ছিল যারা আনপ্লাগ লাইভ শোজ করাতো, ওইগুলো ছিল। সো ওই জিনিসটা হাওয়া হয়ে গেছে, মানে 2010 থেকে হঠাৎ করে কিছু প্রোডাকশন হাউসরা এসে একটা ট্রেন্ড চালু করে দিল যে গান বাজানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিতে হবে চ্যানেলকে। ওইটা না একটু গুলিয়ে দিল সব কিছু। এখন আর্টিস্ট লক্ষ লক্ষ টাকা দিয়ে গান বাজাবে, এটা কি হয় নাকি? সো ওইটা যে আগে আমি দেখতাম যে একটা কোনো কলেজ ফেস্ট মানে তারা ব্যান্ডের গান গাইছে, বা সেই সময়কার কোনো আধুনিক গায়ক, মানে আমরা তো অপেক্ষা করে বসে থাকতাম কলেজ ফেস্টগুলোর জন্য। হ্যাঁ, এবং স্টুডেন্টরাও তাই গাইছে। আজকের দিনে দেখি বলিউড গাইছে তারা সেম জায়গাতে। সো ইট ইজ হোয়াট ইট ইজ, মানে রেডিও স্টেশন সারাদিন বলিউড বাজে, মানে প্লেব্যাক গুলোই বেশি করে প্রমোট হয়। হ্যাঁ, সারাদিন বলিউড বাজে, আর কিছু বাংলা প্রোডাকশন হাউসের সিনেমার গান বাজে, সবও নয়, কিছু। তো তারা তাদের দিক থেকে কোনো দায়িত্ব নিচ্ছে না, এটা অ্যাবসলিউটলি মানে বলার বাহুল্য আর কি। কিছু পুরনো ব্যান্ডের গান হয়তো বাজালো, কি আধুনিক গায়িকা, মানে আমার বক্তব্য হচ্ছে ছবির বাইরের বাংলা গান নতুন কিছু কোথাও বাজে না। সেটা মানে এবার তার 1 কোটি এক্সকিউজ দেবে তারা যে কেন হয় না, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ। আমি কয়েক লক্ষ টাকা দিলে ওটা এমনিই বাঁচতো। সো সেই জায়গাতে আজকে ইন্টারনেট খুব ইম্পর্ট্যান্ট একটা টুল, কম্প্যারেটিভলি বেশি নিউট্রাল। পুরো নিউট্রাল তো ডেফিনেটলি নয়, কিন্তু তাও এখনো একটা পাওয়ার অ্যাটলিস্ট হাতে থাকে ওখান থেকে কাজ করার। ইভেন্ট এখন শুধুমাত্র এক্সক্লুসিভলি তাদেরকেই ম্যানেজ করে যাদের প্রচুর মিলিয়ন ফলোয়ার্স, বা মানে কে কতটা ভালো গাইলো সেটার উপর ডিপেন্ড করে না, সে যত বড় ইভেন্ট হাউসই হোক না কেন, পরিচিতি। তো সেখানে গানটা সত্যি ফ্যাক্টর নয়, ড্রেস এইসব নিয়েই বেশি মাতামাতি। তো সেই জায়গা থেকে তারা কোনো নতুন আর্টিস্টকে এভাবে দুমদাম করে যাকে তাকে নেয় না। তো আমি সেই দলেই পড়ি। তো ন্যাচারালি আমি যে মিউজিশিয়ানসদের নিয়ে কাজ করব, তো আমাকে তো তার একটা ইনকামের গ্যারান্টি দিতে হবে, সেটা নেই। ব্যান্ড ফর্ম করা পসিবল নয় এই সিচুয়েশনে। গান পিয়নের সাথে তোমার আলাপ হলো কি করে? এই জার্নিটা আমি একবার শুনতে চাইছি তোমার থেকে। মানে গান পিয়নকে তুমি কিভাবে প্রথম শুনলে বা দেখলে, এবং তারপরে যোগাযোগ কিভাবে হলো? তো আমি কনসেন্ট্রিক্সে চাকরি করতাম, সেখানে আমার এক দাদা ছিল অমিতদা বলে। তো অমিতদা হঠাৎ একদিন আমাকে বললো যে একটা আমি মিউজিক ভিডিও শুট করব, তুই গান গাইবি, তুই চলে আয়। তো অমিতদা জানতেন যে তুমি গানটা করো? আমরা আমাদের ওই কনসেন্ট্রিক্সে যে রিওয়ার্ডস অ্যান্ড রেকগনিশনের যে প্রোগ্রামগুলো হতো সেগুলোতে আমি মানে পার্টিসিপেট করতাম। তো সেইখান থেকে আর কি অমিতদা জানতে পারে যে আমি গান করি। এবার সেই প্লাস অমিতদা মানে তারপরেও আর কি ফেসবুকে দেখেছে যে আমি টুকটাক আর কি এদিক ওদিক গান করছি। তো সেইখান থেকে অমিতদা বললো যে তুই আয়, এরকম তো তুই গাইবি। তো ওখানে গিয়ে আমার স্যামুয়েলদার সাথে আলাপ হলো, সোমনাথদা। তো স্যামুয়েলদা গিটারটা বাজালো, আমি ভোকালটা গাইলাম, আমরা একসাথে ভিডিও শ্যুট করলাম। এই স্যামুয়েলদা একদিন হঠাৎ আমাকে ফোন করে বলে যে এরকম বিপ্রদা এবং কনাদদা গান পিয়ন বলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ওরা রয়েছে, ওদের সাথে দেখা কর। একদম। তো সেইখান থেকেই আমার গান পিয়নের সাথে আলাপ, ওইখান থেকেই শুরু। মানে কোভিডের সময় নয়, তার আগে যোগাযোগ হয়েছে। মানে গান পিয়নের যে দুজন পিলার, তার মধ্যে একজন বিপ্র এবং কনাদদার সাথে তো পরে আমার আলাপ, মানে আমি প্রথমের কথা বলছি। তো প্রথম হচ্ছে বিপ্রর সাথেই আমার যোগাযোগ। তো এখানে খুব মজার একটা ব্যাপার আছে, হ্যাঁ, মানে খুব খুব হাসির একটা ব্যাপার। সেটা হচ্ছে বিপ্র আমার সাথে যোগাযোগ করে, তখন তো কেউ কাউকে চিনি না, দেখিও নি, ফোনে যোগাযোগ। তখন ওরা মানে গান পিয়ন সবে শুরু হচ্ছে এরকম একটা জায়গায়, এবং ওর পরিকল্পনা, ওদের আর কি পরিকল্পনার কথা বললো যে এরকম আমরা এরকম ভাবছি, এরকম এক প্রজেক্ট নিয়ে কাজ করব। আমার খুব ভালো লেগেছিল, মানে গান বাজনা নিয়ে অ্যাকচুয়ালি কেউ কিছু বললে আমার সেটা শুনতে বা সেটার পাশে থাকতে আমি খুব ভালোবাসি। একদম সেটা মনোযোগ দিয়ে শোনাটা আমার কাছে খুব মানে আমার প্রায়োরিটি আর কি, আমি ওটা শুনি। বেশ আমি ওকে বললাম, প্রথম কথা ভীষণ ভালো হলো, প্রথম কনভারসেশন সাংঘাতিক আর কি। হ্যাঁ করুন, আমি আছি। ও বললো যে এরকম যদি আপনি পাশে থাকেন। আমি হ্যাঁ, তখন আপনি দিয়ে ব্যাপারটা হতো, পরে তো তুমিতে ব্যাপারটা পৌঁছেছে। তো তারপরে ওরা যথারীতি একটা অনুষ্ঠান, তখন ওই কোভিডের সময়টা চলে এসেছে।
তো আমাকে ও বললো যে এরকম একটা অনুষ্ঠান, এরকম অমুক একটা ডেট এরকম একটা বললো যে তুমি কি পারবে? আচ্ছা হ্যাঁ ওই সময়টা তো ফাঁকাই আছি, হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা ভালো কথা। তারপরে 2 দিন পর ডেটটা না চেঞ্জ হচ্ছে, মানে ওই ডেটে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হতেই পারে এটা। এরকম 2 দিন 3 দিন 4 দিন, মানে ওটা মনে হয় 10টা ডেট মানে চেঞ্জ হয়েছে, এতগুলো ডেট চেঞ্জ হচ্ছে অলমোস্ট এরকম। আচ্ছা মানে তারপরে ওকে মানে আমি রীতিমতো তখন মানে আমি এবার ফোন করুক, মানে এরকম একটা যুদ্ধাঙ্গদেহী একটা মুড নিয়ে আমি রয়েছি, এইবার ফোন করুক লোকটা, মানে এরকম একটা ব্যাপার যে আদৌ আমার সাথে কোনো মজা টজা করছে কিচ্ছু না, এই সমস্ত মজা। হ্যাঁ যথারীতি ও আবার আমাকে এরকম বললো যে এরকম না ইপসিতা, এরকম ডেটটা ওটা না ওটা। আমি বলছি দেখুন একদম এগুলো করবেন না, সময়ের তো দাম আছে, মানে যা বলার আর কি। মাথায় একটা ম্যাপিং ছিল যে এইগুলো বলবই আমি, বলবই। আপনাদের ডেটটা যখন কনফার্ম হবে, মানে একদম বুঝবেন যে আর কোনো চেঞ্জ হচ্ছে না, তখন আমাকে জানাবেন। এসব বলে টলে দিয়েছি। তো তারপরে আমাদের ফাইনালি ওই অনুষ্ঠানটা হলো। এবার ওই অনুষ্ঠানে যাওয়ার স্বপ্ন ভরে হয়েছিল অনুষ্ঠানটা। এবার তখন ওর সাথে আমার ফার্স্ট আলাপ, আমার সাথে কথা হয়নি, ওকে জাস্ট দেখলাম, দেখে বললাম যে এই মানুষটাকে আমি এরকম বলেছি, মানে আমি লজ্জায় কোথায় মুখটা লোকাবো এরকম আর কি একটা ব্যাপার। তো এটা খুব মজার একটা ঘটনা হয়েছিল, মানে ও সত্যি এত ভালো মানুষ যে আমি ওই ঝাড়ার পরেও আমার সাথে যোগাযোগটা রেখেছিল। গানপিয়নের সাথে মোদ্দা কথা তোমার কানেক্টিভিটি হলো এটা গুঁতোগুতি করে। গানপিয়নের সঙ্গে আমি যদি ফর্মালি বলি, মানে যদিও সম্পর্কটা এখন আর ফর্মালি নেই গানপিয়নের সঙ্গে, একদমই নেই। গানপিয়ন হচ্ছে, সত্যি কথা বলতে আমি কোনো বাড়িয়ে বলবো না, কিছু না, গানপিয়ন ইজ জাস্ট লাইক আ ফ্যামিলি টু। কারেক্ট। বিপ্রদা, কনাদদা, মানে এদের সাথে শুধু এমন নয় যে গান বাজনা ওরিয়েন্টেড কথা, শুধু এরকম না, মানে কেমন আছো, সকালবেলা উঠে ভালো আছো, সমস্ত কিছু, মানে একদম ফ্যামিলি মেম্বার যেরকম হয় আর কি। তো যদি বলি কবে থেকে শুরু হয়েছে, একটা মজার ঘটনা আছে। 2019 সালে বিপ্রদা আমাকে বলেছিল, এটা 2019 সালে বিপ্রদা আমাকে মেসেজ করে, আর আমি মেসেজটা গিয়ে দেখি 2020 শেষের দিকে। ভয়ঙ্কর, তুমি তো মানে সাংঘাতিক মেসেজ চেক করো আর কি। তার মানে না, ব্যাপারটা হয়ে গেছিল কি, এবার আমাকে বিপ্রদা বলেছে আমি 2019-এ তোমাকে একবার মেসেজ করেছিলাম, এবং প্রসঙ্গটাও বলেছে যে তখন আমি রাজ্য সঙ্গীত একাডেমিতে একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে হয়তো বিপ্রদা আমাকে শুনেছে, সেখান থেকে মেসেজ করেছে। আমি দেখি যথারীতি 2020 সালের শেষে গিয়ে। তারপর বিপ্রদার সাথে কথা শুরু হয়, মানে বিপ্রদা কী করছে, গানপিয়ন কী জিনিসটা সেটা বলে আর কি। তো 2021 সালে আমার মনে আছে বিপ্রদা আমাকে একবার বলে যে একটা অনলাইন শো হচ্ছে, ইনস্টাগ্রাম লাইভ, তা তুমি কি করবে? তো ওই সময় তো আমাদের প্যান্ডেমিক ছিল, আমরা সবাই জানি। তো সেই সময় আমি বাড়িতে বসেছিলাম, ঠিক আছে করি, কী অসুবিধা আছে। প্রথমবার একটা শো হয়ে খুব, মানে আমার বাড়িতে ছোট্ট স্টুডিও সেটআপ আছে, তা আমি একজনকে একটা পিয়ানিস্টকে নিয়ে বসেছিলাম, একটা বন্ধু, তো তাকে নিয়ে বসেছিলাম আমরা, পুরো একদম সাউন্ড দিয়ে লাইভ মাস্টারিং সাউন্ড আর কি চেষ্টা করেছিলাম, প্রথমবার করছি খুব। বিপ্রদা ওদিক থেকে বলে কিছুই শোনা গেল না। বললাম হ্যাঁ, এত খাটাখাটি করলাম কিছুই শোনা গেল না, মানে না মানে মাঝে মধ্যে আসছিলো, একটু গ্লিচ টিচ হয়ে যাচ্ছিলো। হ্যাঁ তুমি না মানে একটা কাজ করো যে এমনিই শোনাও তুমি, হ্যাঁ পরের দিন থেকে তুমি এমনি একটা ইয়ারফোন দিয়ে শোনাও। বললাম ঠিক আছে। তা মানে কষ্ট পেলাম আর কি, যাই হোক। তো এরকমভাবেই বিপ্রদার সাথে হঠাৎ করে মানে ফুল ফ্লেজেড কাজ শুরু হয়েছে আমাদের 2022 সাল থেকে। হ্যাঁ মানে ওই যে নিউ টাউন ব্রিজের যেটা অ্যাক্সিস মলের উল্টো দিকে যে ব্রিজটা, হ্যাঁ ওইখানে ফুড স্ট্রিট, হ্যাঁ তো ওর উল্টো দিকে যে ব্রিজটা, ওখানে শোটা হয়েছিল। তো ওটাই শোটা আমরা মোটামুটি মাসে তখন আমাদের স্লট পড়তো মোটামুটি মাসে 1বার 2বার, কখনো 3বারও পড়েছে। তখন আমার কনাদদার সঙ্গে লাইভ সামনাসামনি, তার আগে পর্যন্ত কনাদদা আমাকে দেখেছি, কনাদদাও হয়তো আমাকে দেখেছে, কিন্তু লাইভ সামনাসামনি কনাদদার সাথে তখন পড়েছে। আর সবচেয়ে বিপ্রদার সাথেও তখন, তার আগে পর্যন্ত শুধু ফোনে কথা, এই কথা ছিল। তারপর বিপ্রদা বিভিন্ন রকমের কনসেপ্ট বলা, যে গানপিয়ন যে বিভিন্ন রকম মানে লাইভ মিউজিক অ্যাট ডোর স্টেপ, যে গানপিয়নের যে একটা করছে এজেন্ডা, তো সেখানেই যে বিভিন্ন রকম গিফট সং তৈরি করা। তখন আমি সবে স্টুডিও কাজ শেখা মানে স্টার্ট করেছি এবং করছিও কিছু ফ্রিল্যান্সিং কাজ। তো বিপ্রদা তখন আমাকে বলতো যে তুমি এটা একটু করে দাও, এটা একটু করবে, এটা এরকম করবে, মিউজিক কম্পোজিশন। তো এরকম করতে না, ওই যেরকম বললাম ফ্যামিলি, মানে কখন সম্পর্কটা একাত্ম হয়ে গেছে, মানে ওটা ওই দিনক্ষণ মেবি বলাটা খুব মুশকিল। বেসিক্যালি আমি যে শোগুলো করি সেগুলো লাইভ পাবলিক ইভেন্টগুলো আমি বেশি করি, ঠিক আছে, যেগুলো বিভিন্ন ওকেশনালি পাবলিক ইভেন্ট যেগুলো হয় সেগুলো করি এত বছর ধরে। কিন্তু আমার খুব ইচ্ছে হয়
মানে হয়েছিল আর কি, বা এটা ছিল ভেতর থেকেই যে একটু টিকিটেড কনসার্ট হবে, ঠিক একটা অডিটোরিয়াম ভর্তি লোক হবে, এটা প্রত্যেক শিল্পীরই একটা ইচ্ছে। হ্যাঁ তো সেরকমভাবে যখন দেখলাম যে গানপিয়ন এই ব্যাপারগুলোকে অর্গানাইজ করছে এবং এই ক্যাফের মধ্যে একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা ছিমছাম পরিবেশ, সেখানে সুন্দর করে গান হচ্ছে, এগুলো আমি দেখতো, সেইগুলো থেকে আমার ইচ্ছেটা ছিল। তারপর সুমন যখন দেখলাম করলো, তখন আমি আরও ভালোভাবে দেখতে পেলাম যে এই তো হচ্ছে। তখন আমি সুমনকে বললাম যে আমি ওই ব্যাপারটা নিয়ে খুব ইন্টারেস্টেড, তো তুমি একটুখানি পারলে কথা বলো। তখন সুমন আমাকে এটা কোন সালের কথা? এই বছরই, আচ্ছা এটা এই বছরই হয়েছে, মানে সেটা হয়তো মাস 6 আগের কথা বলছি, বা তাও নয়, 4 মাস আগের কথা বলছি। তো সুমন আমাকে বললো হ্যাঁ কমল, আমি অবশ্যই কথা বলবো, বলে বিপ্রদার সাথে সুমনের কথা হয়। একদিন আমরা মিট করলাম, মিট করে একটা ভালো বেশ জম্পেশ মিটিং করলাম আমরা বসে বসে। তো জম্পেশ মিটিং করার পরে যেটা সিদ্ধান্ত হলো যে আমরা একটা শো করব বলে, তারপরে সেটা ডেট নিয়ে একটুখানি এদিক ওদিক হচ্ছিল, তারপরে সেটা ফাইনাল হলো 27শে জুলাই। 27শে জুলাই আমার জন্মদিনের ঠিক 2 দিন আগে ওটা অর্গানাইজ করা হলো, এবং এটা গানপিয়নের হাত ধরেই আমার প্রথম টিকিটেড কনসার্ট হলো। 12 বছর ধরে আমি লাইভ স্টেজ করছি, বিভিন্ন প্রাইভেট অনুষ্ঠানও করছি, কিন্তু টিকিটেড কনসার্ট এটা 27শে জুলাই এবছরে 2025-এর 27শে জুলাই প্রথম গানপিয়নের হাত ধরেই হলো। গানপিয়নের সঙ্গে আলাপ হলো আমার 2017 বা 18, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, 17-18 মধ্যে হবে। সেই সময় আমার গাওয়া একটি কভার গান অ্যাকচুয়ালি ভাইরাল হয়েছিল, অলির কথা শুনে বকুল হাসে, সেই গানটা। তো সেইটা বেশ রাতারাতি অনেক মিলিয়ন ভিউ হয়েছিল। তো তখন ওনারাই আমাকে যোগাযোগ করেন, বিপ্রদা এবং কনাদদা, আমার খুবই প্রিয় মানুষ দুজন আছেন। তো সেই তখনই আলাপ আমার মনে আছে, আমরা নন্দনে মিট করেছিলাম। নন্দনে তখন আমরা বসে কথা বলেছিলাম। ওরা লন্ডনে মিট করাটা কিন্তু একটা ব্যাপার আছে। তো সেই মিট করে আমরা কথাবার্তা বললাম, ওদের যে ইচ্ছেগুলো, যেগুলো স্বপ্ন, সেগুলো আমাদেরকে বলবো যে এইগুলো করতে চাইছে। আমিও দেখলাম যে বাহ, বেশ ভালো লাগছে, এরকম তখনও শুনিনি, নতুন একটা ব্যাপার। তো সেই থেকেই ওই একটি যোগসূত্র চলছে, এখনো বিয়েও হয়নি, জবেই চলছে। যখন লকডাউন ছিল, লকডাউনের মাঝখানে আমরা বাড়িতে বসে কি করব না কিছু বুঝতে পারছিলাম না, না কোনো শো ছিল। তখন সমস্ত ক্লাসে সব স্টুডেন্ট সবাই আমাকে ভুলে গেছে। হ্যাঁ, আর শুধুমাত্র এখন মানুষের সাথে কথা বলার জন্য একটাই জায়গা, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, মানে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, তো ইউটিউব চ্যানেল করেছিলাম একটা, তখন রেগুলারলি গান এবং বেসের ভিডিও, বেস সোলো বাজিয়ে বা যাও একটা ভিডিও করতাম। করে তখন একটা খুব অদ্ভুত কাজ করতাম, যেটা হচ্ছে একটা ভিডিও আপলোড করতাম, একদিন মোটামুটি যা ভিউজ এলো তারপরে শেয়ার করতাম বন্ধুদের সাথে। শেয়ার করতে করতে ফেসবুকে চ্যাটে বিভিন্ন মানুষকে শেয়ার করেছি, তার মধ্যে গানপিয়নের বিপ্রশেখরদার সাথে আলাপ হয়েছিল। তো বিপ্রশেখরদাকে আমি লিঙ্ক পাঠিয়েছিলাম, বিপ্রশেখরদা শুনে তখন তারপরে আমার সাথে যোগাযোগ করে, কথা বলে। তারপর আস্তে আস্তে আমরা গানপিয়নের তখন একটা অনলাইন আর কি লাইভ প্রোগ্রাম হতো ফেসবুক থেকে, প্রত্যেক মঙ্গলবার করে। আমি মঙ্গলবার করে লাইভ করতাম, তখন 1 ঘন্টার জন্য গান শোনাতাম, আর তার বিনিময়ে সবাই যা হয় আর কি পারিশ্রমিকও তারা দিয়েছেন। তো এইভাবেই আলাপ হয়েছে। 2021-এর পুজো, বেশ, হ্যাঁ, ললিত গ্রেট ইস্টার্নে একটা শো আমরা প্রথম করি পুজোতে। সেইখান থেকে কনাদদার ফোন নাম্বারটা, গানপিয়নের কনাদদাকে সবাই চেনে। কনাদদা মানে বিপ্রদার সাথে আমার আলাপটা অনেক পরে হয়েছে, কনাদদার সঙ্গে আমার প্রথম কথা হয়। কনাদদা এরকম ফোন করে আমাকে, এরকম বলে যে এরকম একজনের থেকে ফোন নাম্বার পেয়েছে, মানে ললিতের একজনের থেকে, তো যোগাযোগ করতে বলেছিলেন তিনি। তো সেইখান থেকে প্রথম কথা হয়। গানপিয়ন যখন প্রথম আমাকে একটা শোয়ের জন্য বলে, সেটা হচ্ছে নিউ টাউনে, ওই ব্রিজের নিচে একটা কনসার্ট হতো, অ্যাক্সিস মলের উল্টো দিকে। নিউ টাউনে আমি জীবনে যাইনি, তার আগে ওই প্রথম যাওয়া। আছে বিরাটি মোড়ে মিট করে কনাদদা আমাকে নিয়ে যাবে বললো। তো বিরাটি মোড়ে এসে কনাদদার সাথে প্রথম আমার দেখা হলো সামনাসামনি, এবং আমাকে 1 কাপ চা খাওয়ালো, এবং তারপর সেখান থেকে আমরা বাসে করে অ্যাক্সিস মল গেলাম। ওখানে গিয়ে সাউন্ড চেক বা এই সমস্ত ব্যাপারগুলো দেখছি, অনেকে পারফর্ম করছে, র্যান্ডম লোকজন যারা হাঁটাচলা করছে তারাও এসে গান গাইছেন, আমার খুব ভালো লাগছে পরিবেশটা। করতে করতে তারপর আমি নিজে পারফর্ম করলাম। হ্যাঁ,
এবং নিশ্চয়ই এটা কণাদারা বিশ্বাস করবে, বিপ্রদারা বিশ্বাস করবে। সেখানে গিয়ে বিপ্রদার সাথে আমার আলাপ হলো, খুব ভালো রেসপন্স পাই। ফলস্বরূপ ঠিক মানে কদিন পরে আমাকে আবার সেই অনুষ্ঠানে ওরা বলে যে সোমেলি তুমি আবার এসো, আবার গিয়েও। আমি আবার যাই সেখানে। এই করতে করতে সেখান থেকে কিন্তু আমার আরও চ্যানেলও বাড়ে এবং আশেপাশে অনেকগুলো ক্যাফে রয়েছে, তারাও যোগাযোগ করে, সেখান থেকে আমি পারফর্ম করতে যাই। এবং আমি দেখলাম আমার প্রচণ্ড মানে কনফিডেন্সটা গ্রো করে গেল যে না, আমি মানে গিটার বাজিয়ে গান গাইতে পারি। ভয়টাকে একবার যদি কেটে যেতে পারে, ভয়টার জন্য আমার একটা জায়গা দরকার ছিল, যে জায়গাটা গানপিয়ন আমাকে দিয়েছে। সেই ভয়টা কেটে যাওয়ার পর আমি একা কোথাও গাইবো কি গাইবো না, এটা আমার ভাবনার কোনো বিষয় না। আমি স্বচ্ছন্দ যে কোনো জায়গায়। তো এই সুযোগটা গানপিয়ন আমায় দিয়েছে। গানপিয়নের কাছ থেকে তোমার কি এক্সপেকটেশন? মানে তোমরা একসাথে কাজ করবে, গানপিয়নের সাথে তুমি কাজ করবে, এটা আমরা সকলে জানি, তুমি বলেছো, এতক্ষণ আমরা আলোচনাও করলাম। গানপিয়নের আর কি কি দিকগুলো দেখলে পরে মানে ওরা যদি এই জায়গাগুলো এক্সপ্লোর করে জিনিসটা আরো ভালো হবে? তোমার কোনো সাজেশন? আমার মনে হয় গানপিয়ন নিজেদের মতো কনসার্টস করতে থাক, সিনটার জন্য আর কি করা যায়, ইন্টারেস্টিং আর্টিস্ট নিয়ে কাজ করুক, ইন্টারেস্টিং শোজ কিউরেট করুক, আরও কীভাবে মিউজিক স্প্রেড করা যায় চারিদিকে, সেটা নিয়ে যদি কাজ করে। আরও প্রচুর লোকজন আছে আমাদের রাজ্য জুড়ে, তাদেরকে নিয়ে যদি একটু কাজ করা যায় আর কি, এবং আমার মনে হয় সেটা হবে। এবং পয়েন্ট ইজ মানে একটা পয়েন্টের পরে তো সেটা এক্সপ্যান্ড করতে করতে আরও বাইরের লোকজন ইত্যাদি, যাতে গানপিয়ন বছর বছর প্রচুর কাজ করে, মানে এই সেম কনভারসেশন যাতে আমাদের 15 বছর পরেও হয়, ঠিক যে তখন গানপিয়ন অলরেডি অনেক কিছু করে ফেলেছে এবং তারপরে স্টেপগুলো কি সেগুলো আমরা ডিসকাস করছি, এরকম যাতে ঘটে আর কি। এই যে গানপিয়ন যেটা করছে, এরকম না আরও অনেক প্রতিষ্ঠান হওয়া উচিত। ইয়াং মিউজিশিয়ানদেরকে সুযোগ করে দেওয়া, ওদের কথাটা বোঝা খুব দরকার। মানে গানপিয়ন যেটা বুঝতে পারছে অ্যান্ড হেল্প করছে ইয়াং মিউজিশিয়ানদের, আমার মনে হয় এটা খুব দরকার। বিকজ ইয়াং মিউজিশিয়ানরা কাদের কাছে গিয়ে বলবে? কোনো জায়গা নেই বলার। প্রতিষ্ঠিত মিউজিশিয়ানদের বলার জায়গা আছে, একটা প্ল্যাটফর্ম। তার মানে তুমি এটাই বলছো যে এরকম একটা প্ল্যাটফর্ম থাকা দরকার যারা পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টটা করবে, একদম, এবং শিল্পীরা আনন্দে গান গাইবে, তাদের পারিশ্রমিক নেবে এবং তারা সন্তুষ্ট থাকবে। একমত। শুধু মানে এরকম প্রতিষ্ঠান না, মানে ইয়াং বাডিং আর্টিস্টদের জন্য প্রতিষ্ঠান আছে, অনেক আছে, বাট নতুনদের জন্য বলছি। যেরকম গানপিয়ন আজকে এটা করে ধরেছে যে আজকে এই পডকাস্টটা করছে, বা নতুন শিল্পীরা এই প্রোগ্রাম অনুষ্ঠান অ্যারেঞ্জ করছে, এই জিনিসটা আমার মনে হয় একটা বড় লেভেলের হলে গানপিয়নকে আমি আরও অনেক ওয়েল উইশ করব, যে আমার তরফ থেকে বা রুহানিয়াতে সুফি বা ইন্দ্র তরফ থেকে, যে আরও বড় এটা প্ল্যাটফর্মটা হোক, একদম আরও অনেক মিউজিশিয়ান এখানে যুক্ত হোক। তাদের কথা, আজকে আমাদের কথা এটা হয়তো এরকম, বা অন্য কারোর কথা অন্যরকম হতে পারে, সবার কথা যাতে লোকের কাছে পৌঁছায়। যে মানুষকে গান মুখ করতে হবে আরো বেশি বেশি করে, এবং সেটা ছবির গান না, স্বতন্ত্র গান, এবং সেই গানের মুখ করতে হবে আর কি। সেইটা গানপিয়ন করার চেষ্টা করছে, খুব ভালো করেই চেষ্টা করছে। তো আমি গানপিয়নকে সেই জায়গায় দেখতে চাই যেখানে মানুষজন সিনেমার বাইরের গান মানেই গানপিয়নের কথা ভাববে, এবং নতুন গানপিয়নের নতুন ছেলেমেয়েরা যারা গান লিখতে শুরু করছে, ওয়েস্ট বেঙ্গলের বহু ছেলে মেয়ে আছে, তাদের গানপিয়নের হাত ধরেই উঠে আসে মানুষের গানে গানে পৌঁছাক, সেটা আমি চাচ্ছি। বাহ, এসে গেছি গানপিয়নের পডকাস্ট গান পাগলের আড্ডায়।
দেবায়ন, আয়। আরে